আচ্ছা, তাহলে ইতোমধ্যে তোমাদের শো হয়ে মনে হয় তোমাদের ম্যাথের এই সলভটা দিয়েছে, তাই না? তাহলে আজকে আমরা ফিজিক্সের সলভ দেবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং এই সময়টা তোমাদের এই ফিজিক্স বা ম্যাথের সলভগুলো বেশি দরকার। হ্যাঁ, 1 বছর আগে এই পরীক্ষাটা হয়েছে, 1 বছর আগে যদি এই সলভটা যদি দিতাম হয়তো বা তোমরা দেখতাম না। এখন এই সলভটা দেওয়াতে তোমাদের কি সুবিধা, কারণ তোমরা এখন অনেক বেশি সিরিয়াস পড়াশোনায়। এই জন্য হয়তোবা আমি মনে করছি বা আমার মনে হয়েছে যে এই সলভটা এখন দেওয়া অনেক বেশি বেনিফিশিয়াল। ঠিক আছে, তাহলে আসো আমরা অনেক বেশি কথা না বাড়াই, আমরা হচ্ছে এইটা সলভ শুরু করি। মোটামুটি বলতে পারো লং একটা ক্লাস হবে, এবং আমি মোটামুটি ডিটেলসে বলার চেষ্টা করব। অত বেশি ডিটেলসে আমি যাব না, যতটুকু না গেলেই না ততটুকু আমি ইনশাল্লাহ যাব। তাহলে আসো এখানে আমরা প্রথম ম্যাথটা শুরু করি। দেখো কি বলছে, একই ধাতুর তৈরি দুটি তারের প্রতিটির দৈর্ঘ্য 1 মিটার। আচ্ছা, দুটা তার আছে, যার দৈর্ঘ্য কত মিটার আছে? যার দৈর্ঘ্য আছে 1 মিটার। আচ্ছা, যার দৈর্ঘ্য আছে 1 মিটার এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে 1 × 10⁻⁶ মিটার। আচ্ছা, এর মান দিয়ে দিছে 1 × 10⁻⁶ মিটার, এটা দিয়ে দিছে। আচ্ছা, তারপর কি বলছে, তার দুটিকে একটি পোস্ট অফিস বক্সের চতুর্থ বাহু এস এ সমান্তরালে যুক্ত করা হলো। আচ্ছা, ঠিক আছে, যদি পি বাহু থেকে 1000 ওহম, কিউ বাহু থেকে 10 ওহম এবং আর বাহু থেকে 2000 ওহম প্লাগ তোলা হয়, তবে গ্যালভানোমিটার শূন্য বিক্ষেপ দেয়। শূন্য বিক্ষেপ মানে কি, তোমার গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট যায় না। এটা কখন হয় মনে আছে? যখন তোমার রোধগুলার অনুপাত তোমার কি হয়, পরস্পর সমান হয়, অর্থাৎ P/Q = R/S হলে কি হবে, তাহলে তোমার হুইস্টন ব্রিজের সাম্যাবস্থা হবে এবং কারেন্ট যাবে না গ্যালভানোমিটার দিয়ে। আচ্ছা, তারপর তোমাকে এখানে কি বলছে, বলছে তারের উপাদানের আপেক্ষিক রোধ নির্ণয় করো। আচ্ছা, তারের উপাদানের আপেক্ষিক রোধ নির্ণয় করতে বলেছে আমাদের, তাহলে এটা আমরা একটু নির্ণয় করে ফেলবো। তাহলে ভাই দেখো, এই ম্যাথটা তেমন বেশি কঠিন না, হ্যাঁ একটু বড়, কারণ অনেকগুলো কনসেপ্ট একসাথে কাজে লাগাতে হবে। হ্যাঁ, তাহলে এটা আমরা সলভ করে ফেলি। তাহলে আসো আমরা প্রথমে দেখব যে কি বের করতে বলছে। তাহলে বের করতে বলছে আমাদের আপেক্ষিক রোধ। তাহলে আমরা একটা সূত্র কিন্তু জানি, R = ρL/A, তাই না? তাহলে এই রো সমান সমান আমি কি লিখতে পারি বলতো? আমি রো সমান সমান লিখতে পারি RA/L। আমি যে রোডটা আছে না, এই রোডটাকে আমি এক্স দিয়ে প্রকাশ করি, XA/L। তাহলে খেয়াল করো, এক্স এর মান আমি বের করব। এর মান কত? এর মান হচ্ছে 1 × 10⁻⁶। তাহলে 1 × 10⁻⁶। আর এখানে বলো তো তোমার এল এর মানটা কত? এল এর মানটা হচ্ছে 1। তাহলে বুঝতে পারতেছো, x × 10⁻⁶। সিম্পলি আমি যদি x এর মানটা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের ম্যাথটা হয়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে আসো আমরা x এর মানটা বের করি। তাহলে এর জন্য আমরা একটা চিত্র আঁকতে হবে। তাহলে আমি একটু চিত্রটা আঁকি। এই দেখো, এটা হচ্ছে মনে করো পি বাহু, এটা মনে করো আর বাহু, এটা মনে করো কিউ বাহু, আর এইখানে যে বাহুটা আছে এটাকে আমি একটু অন্য কালার দিয়ে দেখাই। এই যে দেখো, এখানে যে বাহুটা আছে এখানে তোমার দুইটা কিসে আছে, সমান্তরাল আছে ভাইয়া। এখানে দুইটা তার তোমার কিসে আছে, এরকম সমান্তরাল আছে। আমি একটু যদি এটা মুছে দেই, তোমার দেখো এটা তোমার এরকমভাবে কি আছে, সমান্তরাল আছে। যে আমি একটু মিলাই দিচ্ছি। তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে তোমার আসলে কি এস-তম বাহু, তাই না? তাহলে এই এক্স আর এক্স যেহেতু তোমার সমান্তরালে আছে, তাহলে চতুর্থ বাহুতে আমি কিন্তু কি বলতে পারি, যে চতুর্থ বাহুতে যে এস এর মানটা আছে, চতুর্থ বাহুতে যে এস এর মানটা আছে সেই এস = কিন্তু x/2 হবে। এটা আমি কীভাবে বললাম বলো তো? এটা কিন্তু একটা শর্টকাট, তোমরা এই শর্টকাটটা মনে রাখতে পারো। এই শর্টকাটটা তোমরা মনে রাখতে পারো। শর্টকাটটা আমি তোমাদের বলি। ধরো 10 আর 10 দুইটা সমান মানে রোধ সমান্তরাল আছে, তাহলে এর মান কি হবে, এর তুল্য রোধ হবে ঠিক অর্ধেক। মনে করো 8 আর 8 সমান্তরালে আছে, তুল্য রোধ হবে অর্ধেক। মনে করো 6 আর 6 সমান্তরালে আছে, তুল্য রোধ হবে অর্ধেক অর্থাৎ 3। তাহলে এক্স আর এক্স যেহেতু সমান্তরাল আছে, তুল্য রোধ হবে x/2। আশা করি আমি তোমাকে এই ব্যাপারটা বুঝাইতে পারছি। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো তো, আমি এক্স এর মানটা কত পাবো, x = 2s, এই জিনিসটা পাবো না? তাহলে এটা কিন্তু পেলাম। এখন খেয়াল করো, এস এর মানটা আমি যদি কোনোভাবে বের করতে পারি তাহলেই কিন্তু আমার কি হবে, তাহলে কিন্তু আমি এক্স এর মানটা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে এস এর মানটা বের করবো কী হবে, তোমাকে কিছু কি বলে মানগুলো দিয়ে দিচ্ছে। দেখো যে পি বাহু থেকে 1000 ওহম, কিউ বাহু থেকে 10 ওহম, আর বাহু থেকে 2000 ওহম প্লাগ তোলা হয়, তবে গ্যালভানোমিটার শূন্য বিক্ষেপ দেয়। তাহলে আমরা কিন্তু জানি গ্যালভানোমিটার যদি শূন্য বিক্ষেপ দেয় তাহলে P/Q = R/S হবে। তাহলে এখান থেকে আমি যদি মানগুলো একটু বসায় দিই, পি এর মান দেওয়া আছে 1000, কিউ এর মান দেওয়া আছে 10, আর এর মান দেওয়া আছে 2000, এস এর মানটা আমরা চাইলে বের করতে এখান থেকে পারবো। এখান থেকে আমরা চাইলে আর এর মানটা বের করতে পারবো। তাহলে আসো এখানে একটু কাটাকাটি করি, 0 0 0 কাটা, 0 0 0 কাটা। তাহলে এস = 20 ওহম, তাই না? তাহলে এইখানে আমি যদি এক্স এর মানটা যদি বের করি তাহলে এটা আমি পাবো 40 ওহম। তাহলে এক্স এর মানটা আমি 40 পেয়ে গেছি। তাহলে এখানে এক্স এর মানটা আমি যদি বসাই 40 × 10⁻⁶, এখানে তোমার অ্যান্সার হবে ওহম মিটার। ঠিক আছে, ওহম মিটার। তাহলে এখানে কি অ্যান্সারটা আছে? হ্যাঁ, অ্যান্সারটা আছে 40 × 10⁻⁶ ওহম মিটার। আশা করি এই ম্যাথটা তুমি বুঝতে পেরেছো। তাহলে আসো
সেকেন্ড ম্যাথটায় যাই। সেকেন্ড ম্যাথটায় মনে হয় তোমার এখানে একটু চিত্রটায় ঝামেলা হয়ে গেছে, তাই না? তাহলে আমি একটু চিত্র যদি তোমার রিঅ্যারেঞ্জ করি, হ্যাঁ দেখো চিত্রটা একটু এরকম করে হবে, ঠিক আছে? তাহলে এই যে পুরোটা এরকম মিলবে, আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে ভাইয়া কী বলছে একটি আনুভূমিক ঘর্ষণহীন তলের উপর একটি কণা প্রাথমিকভাবে স্থির অবস্থায় আছে। তাহলে প্রাথমিকভাবে স্থির অবস্থা মানে কি? তার তোমার আদিবেগটা 0, তাই না? স্থির অবস্থা মানে আদিবেগ হচ্ছে 0। তাও আমি তোমাকে একটু মার্ক করে দিচ্ছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। এই যে দেখো স্থির অবস্থায় আছে, তাহলে এখানে আদিবেগের মানটা 0। ওকে, কণাটির উপর একটি ধ্রুব আনুভূমিক বল F প্রযুক্ত হচ্ছে। আচ্ছা, F প্রযুক্ত হচ্ছে, নিচের কোন লেখচিত্রটি কৃতকাজ বনাম কণাটির দ্রুতি সঠিকভাবে প্রকাশ করা? আচ্ছা, কৃতকাজ এবং দ্রুতি। তাহলে আসো তো আমরা এটা একটু দেখার চেষ্টা করি। দেখো, তোমরা কিন্তু এইচএসসি লেভেলে একটা উপপাদ্য পড়ছো, সেটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য আমার কি বলে ভাইয়া? আমার কোনো বস্তুর মোট কাজ তার মোট গতিশক্তির পরিবর্তনের সমান, তাই না? তাহলে এইখানে আমি কিন্তু বলতেই পারি মোট কাজ সমান সমান ইকে ফাইনাল মাইনাস ইকে ইনিশিয়াল, তাই না? তাহলে ইকে ইনিশিয়াল কিন্তু 0 হবে। কেন হবে? কারণ আদিতে আমার কোনো বেগ ছিল না। তাহলে আদিতে যেহেতু কোনো বেগ ছিল না, আদিতে আমার গতিশক্তি 0। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? W = ½ mv ফাইনাল হোল স্কোয়ার, ঠিক আছে? শুধুমাত্র শেষ বেগটা আমাদের আছে। তাহলে একটু যদি এখানে খেয়াল করো, দেখো ডাব্লুটা তোমার কোন অক্ষে আছে? ডাব্লু কিন্তু আমাদের ওয়াই অক্ষে আছে, আর ভিটা আছে এক্স অক্ষে। আমি একটু এটা রিপ্লেস করি, দেখো রিপ্লেস করলে ব্যাপারটা কি হবে। হ্যাঁ, তাহলে ডাব্লুটা আছে হচ্ছে ওয়াই অক্ষে, তাহলে ওয়াই অক্ষ দিলাম, এবং তোমার ভি ফাইনাল এটা আছে কোন অক্ষে? এটা আছে আমাদের এক্স অক্ষে। তাহলে এটাকে আমি এক্স অক্ষে দিলাম, যেহেতু ভি এর উপর স্কোয়ার আছে, এক্স এর উপর আমি স্কোয়ার দিয়ে দিলাম, এবং এখানে যে ½ আছে এটাকে আমি এ দ্বারা প্রকাশ করি। এখন একটা জিনিস খেয়াল করো তো, y = ax², এটা কিন্তু আমাদের একটা পরাবৃত্তের সমীকরণ। এখন এই পরাবৃত্তের সমীকরণটা দেখতে কেমন হবে এটাকে আমি বুঝি। দেখো, এটা কিন্তু বের করা সহজ। আমি তোমাদের একটা সহজ একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, এই টেকনিক দিয়ে তুমি ইজিলি মনে রাখতে পারো ভাইয়া। মনে রাখবা, যদি তোমার এখানে y তোমার পজিটিভ a × x² হয়, অর্থাৎ x² এর সহগ হচ্ছে পজিটিভ, ঠিক আছে? তাহলে তোমার যে গ্রাফটা হবে সেই গ্রাফটা হবে অনেকটা এরকম, ঠিক আছে? অনেকটা এরকম। তুমি এটাকে হ্যাপি ফেস মনে রাখতে পারো, যে পজিটিভ মানে কি? তুমি খুশি হইছো, খুশি হওয়া মানে তুমি হাসতেছো, এই যে এটা হচ্ছে হ্যাপি ফেস, ঠিক আছে? আর যদি তোমার এই যে x² এর সহগ তোমার কি হবে? নেগেটিভ হয়, তখন তোমার যে গ্রাফটা হবে সেই গ্রাফটা হবে অনেকটা এরকম। হ্যাঁ, দেখো নেগেটিভ মানে তুমি বুঝতে পারছো তুমি স্যাড, তুমি খুব দুঃখে আছো, এজন্য তুমি কি যে দুঃখ করে ভারাক্রান্ত তুমি ফেস করে রাখছো। আশা করি তুমি ম্যাথটা বুঝতে পারছো। তাহলে এখানে আমার কিরকম আসছে? y = ax²। এখন তুমি যদি দেখো খুব ভালো মতো, তাহলে দেখো এই হচ্ছে অ্যান্সার। যদি আমি এখানে ক খ এগুলো লিখি নাই, ক খ লেখা উচিত ছিল, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? কারণ কি, তুমি যদি এই পাশটা যদি বর্ধিত করো, তাহলে এটা কিন্তু দেখো অনেকটা কিন্তু এরকম হবে, তাই না? তো আমাদের তো এই পাশটা নাই, আমাদের শুধু এই পাশটা আছে। তাহলে আশা করি তুমি এইটাও বুঝতে পেরেছো। তারপর খেয়াল করো এখানে তারপর কি আছে? বলছে একটি তাপগতীয় সিস্টেমকে দুটি ভিন্ন পথে এ অবস্থা থেকে বি অবস্থায় নেওয়া হয়। আচ্ছা, এই দুটি পথের তাপ শোষণ Q1 ও Q2 এবং সিস্টেম কর্তৃক কৃত কাজ W1 ও W2, এই প্রক্রিয়ার জন্য নিচের কোনটা সঠিক? আচ্ছা, এর জন্য আমার কিছু ইনফরমেশন জানতে হবে। কি কি ইনফরমেশন জানো? দুইটা ফাংশন সম্পর্কে জানতে হবে। একটা হচ্ছে পাথ ফাংশন, একটা হচ্ছে আমাদের পাথ ফাংশন। এর মধ্যে থাকে দুইজন মানুষ, অনেকেই থাকে। তো আমাদের ফিজিক্সের জন্য দুইটা মনে রাখা হচ্ছে, মনে করো মোটামুটি তুমি সেফ পজিশনে আছো। একটা হচ্ছে তোমার কি? তাপশক্তি, একটা হচ্ছে কাজ। তাপশক্তি এবং কাজ বাদে মোটামুটি যারা আছে, আবার এখানে তোমার কি আপেক্ষিক তাপও থাকতে পারে, যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, সিও থাকতে পারে, তুমি এটাও বলতে পারো। এছাড়া তোমার যারা আছে তারা সব পরে স্টেট ফাংশনের আন্ডারে। আচ্ছা, স্টেট ফাংশনটা কি বা পাথ ফাংশনটা কি, আমি এগুলো তোমাকে একটু বলতেছি। স্টেট ফাংশনের আন্ডারে তাহলে কি পড়ে? টি পড়বে, ভি পড়বে, পি পড়বে, চাপ পড়বে, তারপর তোমার কি পড়বে? অভ্যন্তরীণ শক্তি পড়বে, এগুলো সব পড়বে স্টেট ফাংশন। তাহলে পাথ ফাংশন আর স্টেট ফাংশন মানে কি ভাইয়া? আচ্ছা, মনে রাখবা, যেই ফাংশনে আমার পথের প্রয়োজন হয় না, ঠিক আছে, যেই ফাংশনগুলা পথের উপর ডিপেন্ড করে না, শুধুমাত্র কার উপর ডিপেন্ড করে? ও আগে কোথায় ছিল এবং শেষে কোথায় আছে তাদের উপর ডিপেন্ড করে। এই রকম ফাংশনকে বলা হয় স্টেট ফাংশন। আর যেই ফাংশনগুলো তোমার পথের উপর ডিপেন্ড করে
তাদেরকে বলে পাথ ফাংশন। আশা করি তুমি ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে এখানে খেয়াল করো, তুমি যখন দুইটা ভিন্ন পথে আগাইছো, অর্থাৎ এ হইতে বিতে দুইটা ভিন্ন পথে নিছো, তখন কিন্তু তোমার Q1 Q2 এবং W1 W2 এরা কিন্তু চেঞ্জ হচ্ছে, কারণ এরা পথের উপর ডিপেন্ড করে। বাট কারা ডিপেন্ড করে না? ডিপেন্ড করে না এই যে দেখো তাপমাত্রা, আয়তন, চাপ, অভ্যন্তরীণ শক্তি। তাহলে আসো, অভ্যন্তরীণ শক্তি যেহেতু ডিপেন্ড করে না, তাহলে আমি কিন্তু এখানে একটা কথা কিন্তু লিখতে পারি যে ডেল U1 ইকুয়ালস টু ডেল U2। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কিন্তু দুই ক্ষেত্রেই সমান, কারণ তারা পথের উপর ডিপেন্ড করে না। আচ্ছা, এইখানে আমি তোমাদের একটু সূত্রটা মনে করে দিই। Q ইকুয়ালস টু ডেল U প্লাস W, অর্থাৎ তাপ শক্তি সমান সমান অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস কাজ, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এখান থেকে ডেল ইউ সমান সমান আমি কি লিখতে পারি বলতো? কিউ মাইনাস ডাব্লু। তাহলে আসো তো এই সূত্রটা আমি এখানে একটু অ্যাপ্লাই করি যে ডেল ইউ ওয়ান সমান সমান কী হবে? কিউ ওয়ান মাইনাস ডাব্লু ওয়ান ইকুয়ালস টু ডেল ইউ টু সমান সমান কী হবে? কিউ টু মাইনাস ডাব্লু টু। খেয়াল করো তো, এইটাই কিন্তু আমাদের অ্যান্সারে আছে, এইটাই কিন্তু আমাদের এই অ্যান্সারে আছে। দেখো Q1 মাইনাস W1 ইকুয়ালস টু Q2 মাইনাস W2। তার মানে এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন ছিল। তুমি যদি না জানো কোনটা পথের উপর নির্ভরশীল, কোনটা পথের উপর নির্ভরশীল না, তাহলে তুমি এই ম্যাথটা অ্যান্সার করতে পারবে না। আশা করি এটাও বুঝতে পেরেছো। তাহলে আসো আমরা পরের ম্যাথ 4 নম্বর ম্যাথটাই যাই। এখানে কি বলছে? নিচের কোন বিবৃতিটি একটি 2 ইনপুট বিশিষ্ট XOR গেটের জন্য? আচ্ছা, XOR গেট, তাহলে আমরা কিন্তু সবাই কিন্তু XOR গেট, XNOR গেট এগুলো কিন্তু পড়ে আসছি, তাই না? XOR গেটের জন্য শর্ত, এটা একদম একটা সহজ জিনিস। তাহলে আসো আমরা কিন্তু যদি XOR এর ট্রুথ টেবিলটা একটু দেখি, তাহলে আমরা ওইখান থেকে একটা ইনফরমেশন পাবো। আমি তোমাদের শুধু ইনফরমেশনটা লিখে দিচ্ছি। এখানে জানো ইনফরমেশনটা আমি ভাইয়া কী পাবো? এখানে এরকম একটা ইনফরমেশন পাবো যে যদি ইনপুট ভিন্ন হয় তখন আউটপুট এক হবে। হ্যাঁ, ইনপুট ভিন্ন মানে কি? 0 1 1 0। যখনই ইনপুট ভিন্ন হবে তখনই সার্কিটটা অন হবে, বা বলতে পারো আউটপুট এক হবে। যদি ইনপুট এক হয়, এক বলতে কি একই হয়, হয় 0 0 না হলে 1 1, তাহলে কি হবে? তখন আউটপুট 0 হবে। এটা জানো কাদের বৈশিষ্ট্য? এটা হচ্ছে XOR এর বৈশিষ্ট্য। এটা কাদের বৈশিষ্ট্য? XOR এর বৈশিষ্ট্য। এবং ঠিক এর যে ভাইস ভার্সা বা উল্টা, ওইটা হচ্ছে XNOR এর বৈশিষ্ট্য। তাহলে XOR গেটের জন্য কোনটা সত্য? ইনপুট যদি ভিন্ন হয় আউটপুট এক হবে। তাহলে এখানে দেখো তো অ্যান্সারটা আছে নাকি? অ্যান্সারটা মনে হয় আছে। এই দেখো, ইনপুটগুলো ভিন্ন হলে আউটপুট এক হবে। আশা করি এটাও তুমি বুঝতে পারছো। তারপর আসো, তারপরের ম্যাথটা কি? একটি প্রোটনের গতিশক্তি এর মোট শক্তি 75%। প্রোটনটির দ্রুতি কত? আচ্ছা ঠিক আছে, এই ম্যাথটাও মোটামুটি কঠিন কোনো ম্যাথ না, সহজ একটা ম্যাথ। তাহলে আসো এখানে কি বলছে? প্রোটনের গতিশক্তি। আচ্ছা, তাহলে প্রোটনের গতিশক্তিকে আমি যদি ইকে ধরি, এই ইকে সমান সমান কি বলছে? মোট শক্তি 75%। তাহলে 75% মানে কত ভাইয়া? 3/4। এই যে দেখো মোট শক্তি, ই টোটাল মোট শক্তি 75%। আমি তোমাকে যদি একটু মনে করিয়ে দিই যে এটা আমরা কোন সূত্রে সাহায্য করব, সেটা হচ্ছে এই সূত্রটা। এই যে ইকুয়ালস টু ই নট, তারপর হচ্ছে বলতে পারো প্লাস ইকে, বা এখান থেকে তুমি কি লিখতে পারো? MC স্কোয়ার এম নট সি স্কোয়ার প্লাস ইকে। এটা হচ্ছে তোমার আধুনিক পদার্থবিজ্ঞানের গতিশক্তির সূত্র। তাহলে ইকে ইকুয়ালস টু আমি এম নট সি স্কোয়ারকে যদি এই পাশে আনি, তাহলে এটা হবে হচ্ছে এম মাইনাস এম নট ইন্টু সি স্কোয়ার। আশা করি এইটা তুমি বুঝতে পারছো। তাহলে আসো এটা আমি একটু তোমাকে মার্ক করে দেই যাতে তোমার পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে দেখো এই ম্যাথটা আমরা এখন করে ফেলি। তাহলে ভাই আমি ইকে সমান সমান কী লিখবো? ডিরেক্ট ওই সূত্রটা লিখি, এম মাইনাস এম নট সি স্কোয়ার ইকুয়ালস টু 3/4। এর মান আমি কি লিখতে পারি? এম সি স্কোয়ার। দেখো সি স্কোয়ার কাটা। তাহলে এখানে জানো কি হবে? আমি যদি 3/4 এমকে এই পাশে আনি, এম নটকে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে এটা হবে হচ্ছে 1/4 এম ইকুয়ালস টু এম নট। এখন আমাদের তো বেগের মান বের করতে বলছে, তাহলে আমরা তো আবার জানি 1/4। এখানে এম সমান সমান বলো তো আমি এবার কী লিখতে পারি? আচ্ছা, এই ক্যালটা ইউজ করি আমি। তাহলে 1/4 আর এম সমান সমান এম নট √1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার ইকুয়ালস টু এম নট। যেখান থেকে এম নট কাটা চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি আবার কী লিখতে পারি? এখানে দেখো 1/4 ইকুয়ালস টু √1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার লিখতে পারি। তারপর আমি এখানে যদি একটু
ফার্দার ক্যালকুলেশনটা যদি আগাই, দেখো ফার্দার ক্যালকুলেশন আমি কালিটা একটু চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমি কি করব, রুট করে দিই, তাহলে এখানে কত হবে তোমার 1/16। আচ্ছা 1/16 ইকুয়ালস টু 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, অর্থাৎ ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার 15/16। তাহলে এইখানে আমি যদি ভি এর মানটা যদি বের করি তাহলে দেখবা এটা আসে √15 ডিভাইডেড বাই 4 ইন্টু সি। তাহলে √15 ডিভাইডেড বাই 4 ইন্টু সি। আশা করি এইটাও তোমার অ্যান্সারের মধ্যে আছে। তাহলে আসো এই যে √15/4 ইন্টু সি, তাহলে এটাও কিন্তু একটা সহজ ম্যাথ হয়েছে, তাই না? আচ্ছা আসো আমরা আমাদের পরের ম্যাথটায় যাই। পরের ম্যাথটা কি বলছে, একটি অপবর্তন ঝালর গ্রেটিং ব্যবহার করে একটি পর্দায় আলোর ডোরা পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, সমস্ত যন্ত্রপাতি 1.33 প্রতিসরণাঙ্কের একটি তরলে নিমজ্জিত করা হলে পর্দায় গঠিত হওয়া আলোর ডোরা, তার মানে প্রথমে যে পরীক্ষাটা করছে না, সেই পরীক্ষাটা হয়তো বাতাসে করছে, পরের সকল সেটআপটা কি করছে, পানিতে নিয়ে গেছে। তাহলে ডোরাগুলার অবস্থা কি হয়? আসো আমরা এটা একটা থিওরি কোশ্চেন, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে দেখো ভাইয়া, আমাদের যে ডোরা সূত্রটা আছে, মনে করো ডোরা সূত্র যদি ডেল এক্স হয়, অনেকে ওয়াই দিয়ে প্রকাশ করে, অনেকে শুধু এক্স দিয়ে প্রকাশ করে, ডাজেন্ট ম্যাটার। আচ্ছা তাহলে ডেল এক্স সমান সমান আমরা কি জানি, ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। এখন ভাইয়া তুমি বাতাসে থাকো নাকি মহাশূন্যে থাকো নাকি পানিতে থাকো, এর জন্য কিন্তু ডি এবং এ অর্থাৎ চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এবং চির হতে পর্দার দূরত্ব পরিবর্তন হয় না। তাহলে আমি এখান থেকে জানো কি বলতে পারি, ডেল এক্স ইজ প্রপোর্শনাল টু ল্যামডা। ঠিক আছে, আবার তোমরা যদি একটু 9-10-এ পড়ো, একটু 9-10 যদি ভালো মতো পড়ো বা জ্যামিতিক আলোক বিজ্ঞানের একটু ধারণা বা প্রতিসারণাঙ্কের একটু ধারণা তোমার যদি থাকে, তাহলে তুমি অবশ্যই জানো যে ল্যামডা কিন্তু তোমার কি, ল্যামডা কিন্তু তোমার প্রতিসারণাঙ্কের ব্যস্তানুপাতিক। ল্যামডা তোমার প্রতিসারণাঙ্কের ব্যস্তানুপাতিক, তাই না? তাহলে আমি এখান থেকে একটা সূত্র এভাবে লিখতে পারি যে তোমার ডেল এক্স ইকুয়ালস টু 1 বা ডেল এক্স সমানুপাতিক 1/μ। তাহলে মিউ এর মান যদি কমে ডেল এক্স এর মান বাড়বে, মিউ এর মান বাড়লে ডেল এক্স এর মান কমবে। আচ্ছা আমাদের ক্ষেত্রে ব্যাপারটা কি হয়েছে একটু খেয়াল করি, আমাদের ক্ষেত্রে এখানে ব্যাপারটা কি হয়েছে আমরা এটা একটু খেয়াল করি। দেখো আমরা যখন বাতাসে ছিলাম তখন প্রতিসরণাঙ্ক কিন্তু ছিল 1, এগুলো কিন্তু আমরা জানি। আমরা যদি পানিতে এই ব্যবস্থাকে ডুবায় ফেলি এবং পানির প্রতিসরণাঙ্ক তোমাকে দিয়ে দিছে, এটা কত ভাইয়া, 1.33। তাহলে আমি কিন্তু বুঝতেই পারতেছি মিউ অফ ডাব্লিউ ইজ গ্রেটার দেন মিউ অফ এ, অর্থাৎ পানিতে ডুবানোর পর প্রতিসরণাঙ্কের মানটা কিন্তু বেড়ে গেছে। যেহেতু প্রতিসরণাঙ্কের মানটা বেড়ে যাবে তাহলে ডোরার মধ্যবর্তী দূরত্ব কিন্তু কমে যাবে, অর্থাৎ পরপর দুটি উজ্জ্বল ডোরা বা পরপর দুটি অন্ধকার ডোরা, এদের মধ্যবর্তী দূরত্ব কমে যাবে। আচ্ছা ভাইয়া, মধ্যবর্তী দূরত্ব কমে যাওয়া মানে কি, আগে এতটুকু ছিল, দূরত্ব কমে যাওয়া মানে কি, ডোরাগুলো কাছাকাছি এসে পড়ছে। তাহলে আশা করি বুঝতে পারছো যে ডোরাগুলো পরস্পর কি কাছাকাছি চলে আসে। তাহলে দেখো এখানে অ্যান্সারটা দেওয়া আছে, কাছাকাছি চলে আসে। তাহলে এটাও শেষ। আসো 7 নম্বরটা একটু সলভ করি আমরা। বলছে 3টা ভেক্টর দেওয়া আছে এবং যদি এ এ প্লাস বি বি প্লাস সি ইকুয়ালস টু 0 হয় তবে এ ও বি এর সম্ভাব্য মানগুলো বের করো। তাহলে আসো আমরা ওই কথা অনুযায়ী, এখানে আমি তোমাকে একটু মার্ক করে দিই, দেখো আমরা এই কথা অনুযায়ী একটু গুণটা করি, গুণ করে যোগ করি। এবং মনে রাখবা এটা একটা বড় কোশ্চেন, এই কোশ্চেনটা তোমরা পুরোপুরি সলভ করতে যাবা না। তোমরা কি করবা, সমীকরণটা বানায়া এটাই অপশন টেস্ট করবা, তাহলে এটা হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট ওয়ে এবং খুব সহজে এই ম্যাথটা তুমি সলভ করতে পারবা। যদি তুমি সমীকরণ সলভ করে এই ম্যাথটা করতে যাও, ম্যাথটা অনেক বেশি বড় হয়ে যাবে। তাহলে আসো আমরা একটু এটা করার চেষ্টা করি, এখানে কি কি বলছে। তাহলে আমি এ এর সাথে এ গুণ করব, তাই না? তাহলে হচ্ছে বলতে পারি 6a i ক্যাপ মাইনাস 8a j ক্যাপ, আচ্ছা প্লাস বি এর সাথে গুণ করি, তাহলে আচ্ছা তাহলে মাইনাস 8b i ক্যাপ, তারপর হচ্ছে প্লাস 3b j ক্যাপ প্লাস সি প্লাস 26 i ক্যাপ প্লাস 90 j ক্যাপ ইকুয়ালস টু 0। 0-র কাজটা আমি একটু পরে করতেছি। আমি আইগুলোকে সব একসাথে নিয়ে নিই। তাহলে আইগুলোকে যদি একসাথে নিয়ে, দেখো আমি একটু নতুন কালি দিয়ে মার্ক করি, তাহলে তোমার জন্য সুবিধা হবে। দেখো এটা হচ্ছে আই, আবার এটা হচ্ছে আই, আবার এটা হচ্ছে আই। তাহলে আমি একটু একসাথে লিখি, দেখো 6a মাইনাস 8b প্লাস 26। আচ্ছা ঠিক আছে, তারপর আমি অন্য কালি দিয়ে জে লিখি, ঠিক আছে? তাহলে এখানে আমি যদি প্লাস জে যদি নেই, দেখো প্লাস জে নিলাম, আমি একটু মার্ক করে দিই জে, এই দেখো জে জে তারপর হচ্ছে জে, তাই না? তাহলে জে যদি আমি নিই তাহলে কি নিতে পারি, মাইনাস 8b তারপর প্লাস এখানে সরি মাইনাস 8a তারপর আমি নিতে পারি হচ্ছে প্লাস 3b
তারপর আমি নিতে পারি কত, তারপর নিতে পারি +19 ইকুয়ালস টু, একটু খেয়াল করো তো, যেহেতু 0 এটা একটা ভেক্টর, তাহলে আমি কিন্তু এই ভেক্টরকে লিখতে পারি 0i প্লাস 0j প্লাস 0j, আমি কিন্তু এটা লিখতে পারি। ওকে, তাহলে আসো আমি এটা একটু সলভ করার চেষ্টা করি। এইখানে আমি কি লিখতে পারি ভাইয়া, 6a মাইনাস 8b ইকুয়ালস টু -26, এটা কিন্তু লিখতে পারো। অথবা এখান থেকে তুমি কি লিখতে পারো, 3a মাইনাস 4b ইকুয়ালস টু -13, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এবং 2 নম্বর সমীকরণ কোনটা আমি লিখতে পারি, -8a প্লাস 3b ইকুয়ালস টু -19। এখানে কি আমি একটা জিনিস কি ভুল লিখছি, এখানে -8j, তারপর হচ্ছে তোমার -8bi প্লাস 3bj, না আমি ভুল লিখি নাই। তাহলে আসো এইটাকে আমি 2 নম্বর সমীকরণ ধরি। হ্যাঁ, এটাকে আমি 2 নম্বর সমীকরণ ধরি। এখন খেয়াল করো তো, এখন অপশন বসাবো আমরা, ঠিক আছে? আমরা এখন অপশন টেস্ট করবো, আমরা সলভ করতে যাবো না ভাইয়া। তাইলে প্রথম অপশনটা কি আছে, a এর মান 7, b এর মান 5। আসো এখানে a এর মান 7 আর b এর মান 5 বসায় দেখি কত হয়। তাহলে 3 × 7 21 মাইনাস 4 × 5 20, কত আসতেছে ভাইয়া, -1 আসতেছে। তার মানে এটা কিন্তু হবে না। আসো তো এই b এর মানটা একটু বসাই। তাহলে a এর মান 5, b এর মান 7, তাহলে a এর মান যদি 5 বসাও 3 × 5 = 15, মাইনাস b এর মান যদি 7 হয় 4 × 7 = 28, তাহলে 15 - 28 ইকুয়ালস টু -13। তার মানে এটা কিন্তু মিলে গেছে। তাহলে অ্যান্সার কিন্তু আমাদের বি হবে। দেখছো, আর কিন্তু কোনো চেক করা দরকার কিন্তু হয় নাই। তাহলে এই ম্যাথটা কিন্তু যদি সলভ করতে যাও তুমি সমীকরণ থেকে সমীকরণ, তাহলে কি করতে হবে, তাহলে ওই যে প্রতিস্থাপন পদ্ধতি করতে হবে, এই সেই করতে হবে, অনেক বেশি সময় লেগে যাবে। তুমি যদি জাস্ট সমীকরণটা বের করে অপশন টেস্ট করো, তাহলে খুব সহজে কিন্তু এই ম্যাথটা হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরের ম্যাথটা আসো। তারপরের ম্যাথটা কি, একটি বর্গক্ষেত্রে দুটি বিপরীত শীর্ষে চার্জ কিউ স্থাপন করা হয়। আচ্ছা ঠিক আছে, অপর দুটি শীর্ষে ছোট হাতের কিউ চার্জ স্থাপন করা হয়। চার্জের যে কোনোটির উপর যদি লব্ধি বৈদ্যুতিক বল 0 হয়, তাহলে ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই স্মল কিউ এর মানটা কত। আচ্ছা, এই কোশ্চেনটা কি বলছে এটা আমি তোমাকে একটু বুঝাই। এই যে কোশ্চেনটা বলছে এটা আমি তোমাকে একটু বুঝাই। হ্যাঁ দেখো, তোমাকে বলছে যে তোমার দুইটা বিপরীত শীর্ষে স্মল কিউ আছে এবং অপর দুইটা বিপরীত শীর্ষে তোমার কি আছে, তোমার ক্যাপিটাল কিউ আছে। ওকে, এবং এটা একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের তোমার এক বাহুর দৈর্ঘ্য কত দিচ্ছে সেটা কিন্তু আমাকে বলে নাই। তাহলে ম্যাথের সহজের জন্য আমি এই বর্গক্ষেত্রের মানটাকে 1 ধরে নেই। এগুলো 1 1 1 1, তাহলে কি আমার জন্য সুবিধা হবে। এবং তুমি যদি খেয়াল করো তাহলে এই কর্নারের মানটা কিন্তু তুমি চাইলে বের করতে পারবা। এবং বলো তো এই কর্নারের মানটা কত হবে, অলরেডি ধরে ফেলছো, কর্নারের মান হবে √2। এটা আমরা পিথাগোরাস দিয়ে বের করতে পারি। তাহলে খেয়াল করো, আমি ধরি এই যে এইখানে যে বিন্দুটা আছে, এই বিন্দুতে বলগুলা কি কি এটা আমি একটু বের করার চেষ্টা করি। তাহলে আসো এই বিন্দুতে কি কি বল, এগুলো আমি একটু বল বের করার চেষ্টা করি। তাহলে খেয়াল করো, এই ছোট হাতের কিউ, এই যে দেখো কোন কিউ, এই যে এই কিউটা ওকে একটা বল দিবে, তাহলে এই বলটা কোন দিকে হবে, এই বলটা হবে এই দিকে। ওকে, এই বলটা হবে এই দিকে। আমি একটু তোমার কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, তারপর একটু খেয়াল করো, এই যে কিউটা আছে, এই কিউটাকে কোন দিকে বল দিবে, এই কিউটাকে এই দিকে বল দিবে। ওকে, আমি একটু কালারটা আবারও চেঞ্জ করি। আচ্ছা, তাহলে এই কিউটাকে এদিকে বল দিল। ওকে ভাইয়া, দিল, সমস্যা নাই। তাহলে আমি ধরলাম হচ্ছে এই বলটার মান F1, এই বলটার মান F2। ঠিক আছে, তাহলে বলো তো এই F1 আর F2 এদের লব্ধিটা কোন দিকে হবে, এদের লব্ধি কিন্তু এই দিকে হবে। আশা করি তুমি এটা বুঝতে পারছো যেটা লব্ধিটা কোন দিকে হবে। লব্ধির কালারটা আমি একটু গাঢ় করে দিচ্ছি, তাহলে গাঢ়টা কি বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে লব্ধি হবে। তাহলে আমি যদি বলি এটা হচ্ছে FQ নেট, এর মানটা কত হবে, এর মানটা আমি একটু বের করার চেষ্টা করি। তাহলে আসো খেয়াল করো, এখানে আমি যদি বলি FQ নেট ইকুয়ালস টু √F1² প্লাস F2²। এবং তুমি কিন্তু অলরেডি কিন্তু বুঝতে পারতেছো যে F1 আর F2 এদের মানটা কিন্তু সমান হবে। কেন হবে, কারণ দুইটা কিউ এর এই মান একই এবং দুইটা কিউ থেকে এই বড় হাতের কিউ যার উপর লব্ধি বল আমি বের করতেছি তার দূরত্ব কিন্তু সমান, তাই না? তাহলে এইখানে কিন্তু আমি কি লিখতে পারি জানো, এখানে আমি লিখতে পারি হচ্ছে √2 × F। আচ্ছা, এখানে আমি r + 2 × F1 F2 cos কেন লিখলাম না, কারণ মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি এবং cos 90 মানে কিন্তু 0, ওইটা তোমার চলে যায়। আশা করি তুমি এই জিনিসটা জানো, এগুলো তোমরা জানো, তাই না? আচ্ছা, আর যদি না জানো আসো আমি একটু তোমার দেখাই, কি বলে এটা আমি তোমাকে একটু বিস্তারিত দেখাই। তাহলে F1² প্লাস F2², আমি এটাকে এভাবে ধরি যে তোমার F1² প্লাস F1², যেহেতু দুটার মানে সমান, তাহলে এটা কত হবে 2F1² √, তাহলে √2 × F1, তাই না? তাহলে আমি কিন্তু এই মানটা বের করে ফেললাম। এখন F1 বা F2 এর মানটা কত হবে একটু খেয়াল করো,
F1 বা F2 এর মানটা হবে 1/4πε0, এটাকে আমি সি ধরি, 1/4πε0 একে আমি সি ধরলাম, হ্যাঁ, এবং সি ইন্টু দেখো দুইটা বলের গুণফল, তাহলে এখানে কি হবে কিউ কিউ ডিভাইডেড বাই কি তোমার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তার মানে কি দূরত্বের স্কোয়ার হবে, তাহলে দূরত্ব কত 1 1, তার মানে 1 স্কোয়ার, অর্থাৎ সি কিউ কিউ, এটা হচ্ছে সেই মানটা। তাহলে আমি এখানে কি লিখতে পারি, এখানে আমি লিখতে পারি √2c কিউ কিউ, এটা হচ্ছে তোমার কিসের মান, এফ কিউ নেটের মান। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, একটা জিনিস এখানে খেয়াল করো তো, এই কিউটাও তো ওকে একটা বল দিচ্ছে, এই বলের মানটা কত বলো তো, এই বলটাকে আমি যদি এফ কিউ ধরি, কি ধরবো এফ কিউ ধরবো, তাহলে এটা আমি কি লিখবো সি 1/4πε0, এর মানটা আমি সি লিখলাম, সময় বাঁচানোর জন্য 1/4πε0 লেখা দরকার নেই, সি লিখলেই হবে। তাহলে সি এখানে হবে হচ্ছে কিউ ইন্টু কিউ, অর্থাৎ কিউ স্কোয়ার ডিভাইডেড বাই দেখো এই কিউ থেকে এই কিউ এর দূরত্ব কত √2, তাহলে √2 হোল স্কোয়ার হলে কত হবে, শুধু 2 হবে, তাই না? তাহলে এফ কিউর মান কিন্তু সি কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাইলে এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের যদি এইখানে লব্ধি যদি শূন্য হইতে হয় তাহলে অবশ্যই কি হইতে হবে, দেখো তো এফ কিউ নেট প্লাস এফ কিউ ইকুয়ালস টু অবশ্যই 0 হইতে হবে। তাহলে আসো এটা আমরা এখন ফার্দার সলভ করি, সলভ করলে এখানে কি হবে একটু খেয়াল করি, এফ কিউ নেট ইকুয়ালস টু এই এফ কিউ এর মানটা তাহলে মাইনাস এফ কিউ, ওকে ভাইয়া। আচ্ছা তাহলে এফ কিউ নেটের মানটা আমি কত পাইলাম, দেখো √2c কিউ কিউ ইকুয়ালস টু তোমার এখানে এফ কিউ এর মানটা কত হবে, এফ কিউ এর মানটা হবে হচ্ছে তোমার সি ইন্টু কিউ স্কোয়ার বাই 2, সি ইন্টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাই না? তাহলে একটু খেয়াল করো সি কাটা, হ্যাঁ, এখান থেকে আমি যদি কালারটা একটু চেঞ্জ করে দিই, দেখো এখান থেকে একটা কিউ কাটা, এখান থেকে একটা কিউ কাটা, থাকে শুধু একটা কিউ। তাহলে এইখানে আমি যদি 2√2 সমান কিউ বাই কিউ, এটা এরকম পাই না? আমি যদি 2টাকে যদি এই পাশে নিয়ে নিই তাহলে 2√2 ইকুয়ালস টু কিউ বাই কিউ, তাহলে আমার অ্যান্সার আসার কথা হচ্ছে কিউ বাই কিউ 2√2। তাহলে এখানে কি অ্যান্সারটা কি আছে এখানে? ও আচ্ছা আমি একটা জিনিস মানে মিসিং করছি, এখানে আমার একটা মাইনাস আছে, তাই না? যে মাইনাসটা আছে, এই মাইনাসটা আমি দিই নাই, তাহলে এটা যদি হয় মাইনাস, তাহলে এটা হবে -2√2, তাহলে -2√2 ইকুয়ালস টু কিউ বাই কিউ। কিন্তু আমাদের এখানে আমি দেখতে পাচ্ছি এখানে অ্যান্সারে -2√2 নাই, বাট পজিটিভ 2√2 আছে, ঠিক আছে? তাহলে আমি কি করি, তাহলে আমি তোমাদের জন্য একটা অপশন এক্সট্রা করে লিখে দিচ্ছি, যে ই নাম্বার অপশন, এই নাম্বার অপশনটা কি হবে -2√2, এবং এই নাম্বার অপশনটা যেহেতু লিখে দিছি এটা হবে এই নাম্বার অপশন। তাহলে আশা করি এই ম্যাথটা তুমি বুঝতে পারছো, আর যদি মনে হয় যে না ভাইয়া আপনার এই ম্যাথটা ভুল হয়েছে তুমি আমাকে কমেন্ট করতে পারো, ঠিক আছে? আমি এটা শুধরে আনিব। আচ্ছা তারপর খেয়াল করো 9 নাম্বারটা আমি একটু করি। 9 নাম্বারটা কি বলছে, x ইকুয়ালস টু e টু দি পাওয়ার -2t, আচ্ছা e ইনভার্স 2t, y ইকুয়ালস টু 2 cos 3t এবং z ইকুয়ালস টু 2 sin 2t দ্বারা বর্ণিত বক্রপথে একটি কণা ভ্রমণ করে। তার মানে ভাইয়া জানো এগুলো কি দিয়ে দিছে, এগুলো সব কণা সরণ দিয়ে দিছে। এই যে এখানে যেগুলো দিছে না, এগুলো সব দিছে কণার সরণ, এগুলো সব কি দিছে, এগুলো আমাদের সব দিছে কণার সরণ, বুঝতে পারছো? এগুলো সব আমাদের দিছে কণার সরণ, ওকে? তাহলে আমাদের কণার সরণ দিয়ে দিছে। আমাকে বলছে t ইকুয়ালস টু 0 সেকেন্ডে কণাটির বেগ কত হবে। তাহলে আমরা কি জানি বলো তো, আমি যদি সরণকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমি কি পাবো, ওই কণার বেগ পাবো। তাহলে আসো আমি আমার কথা মতো এই কাজটাই করা শুরু করি, হ্যাঁ, তাহলে এই কাজটাই আমি করা শুরু করি। তাহলে আমি প্রথম কি করব, আমি প্রথম করব হচ্ছে এই যে x ইকুয়ালস টু e ইনভার্স 2t কে। তাহলে খেয়াল করো x ইকুয়ালস টু e ইনভার্স 2t, আচ্ছা আমি সময়ের সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করি, ddt অফ x ইকুয়ালস টু ddt অফ তোমার e ইনভার্স 2t, ঠিক আছে? আচ্ছা ddt অফ x এটাকে আমি বলতে পারি v অফ x ইকুয়ালস টু, তাহলে এখানে কি লিখতে পারি আমি -2e টু দি পাওয়ার -2t। আশা করি আমার ডিফারেন্সিয়েশনটা ভুল হয় নাই, এবং আমি এটাও জানি যে তোমরা এই ডিফারেন্সিয়েশনটা পারো, খুবই সিম্পল ডিফারেন্সিয়েশন। এখন আমি এখানে যদি t এর মানটা 0 বসাই, এখানে আমি যদি t এর মানটা 0 বসাই তাহলে e টু দি পাওয়ার 0, e টু দি পাওয়ার 0 এর মান কত, e টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1। তাহলে এখানে যে vx-টা পাবো এটা হচ্ছে -2, এবং এটা কোন অক্ষ বরাবর চলতেছে ভাই খেয়াল করো তো, এটা কিন্তু তোমার x অক্ষ বরাবর চলতেছে। তাহলে x অক্ষ বরাবর চললে এটাকে আমি যদি ভেক্টর আকারে লিখতে চাই তাহলে আমার কি করতে হবে, তোমার মানের সাথে x অক্ষ বরাবর একক ভেক্টর গুণ করতে হবে, তাহলে আমি i ক্যাপ গুণ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা তারপর আসো আমি y-টা একটু বের করি, দেখো y-টা একটু বের করি, তাহলে y সমান কত, দেখো y সমান হচ্ছে 2 cos 3t। আচ্ছা তাহলে এটাকে আমি সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, ddt অফ y ইকুয়ালস টু ddt অফ 2 cos 3t,
টি। আচ্ছা, তাহলে এটাকে আমি ভি অফ ওয়াই বলতে পারি ইকুয়ালস টু, এটা জানো কি হবে, এটা হচ্ছে 2 এর মতো থাকবে, 3টা বের হবে, এটা হবে মাইনাস সাইন 3t, এটা হবে মাইনাস সাইন 3t। আশা করি আমার এটা কি ঠিক আছে শুভ? তাহলে তোমাদের শুভ এটা অ্যাপ্রুভ করছে যে ঠিক আছে। তাহলে আসো, যেহেতু শুভ বলছে তাহলে এখানে ভুল হওয়ার সম্ভাবনাই নেই। তাহলে এখানে টি এর মানটা তুমি যদি 0 বসাও, সাইন 0 এর মান হচ্ছে 0, হোল মানটা কি হয়ে যাবে, হোল মানটা 0 হয়ে যাবে, অর্থাৎ 0 একটা জিনিস খেয়াল করছো, ওয়াই অক্ষ বরাবর কোনো বেগ কিন্তু নাই। আসো তো আমরা একটু অপশনের দিকে তাকাই, অপশনে কি এমন কোনো মান আছে যেখানে ওয়াই অক্ষ বরাবর কোনো বেগ নাই? অ্যান্সার হচ্ছে আছে। কোনটা আছে বলো তো? দেখো এটাই, ওয়াই অক্ষ বরাবর কোনো বেগ নাই। তাহলে আমার কিন্তু জেডটা বের করা লাগলো না, আমি কি করলাম, অপশন দেখেই কিন্তু বের করে ফেলতে পারলাম। তাহলে আমার কয়টা শেষ বলো? 9টা শেষ। আসো 10 নম্বর কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি। বলছে কি n = 2 থেকে n = 1 ধাপান্তরের জন্য। আচ্ছা, এটা মানে কি 2 নম্বর শক্তি স্তর থেকে 1 নম্বর শক্তি স্তরে ও নেমে আসছে, নিচের কোনটি ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন উৎপন্ন করে? আচ্ছা, তাহলে এই ম্যাথটা কিন্তু করা সহজ। তাহলে তোমরা মনে হয় কেমিস্ট্রিতে একটা সূত্র পড়ছে, তাই না? এটা হচ্ছে তোমার রিডবার্গের সমীকরণ। তাহলে রিডবার্গের সমীকরণটা কি ছিল ভাইয়া, মনে আছে? আমি তোমাদের একটু মনে করিয়ে দিই। দেখো 1/λ = r/z², 1/n ফাইনাল মাইনাস 1/n ইনিশিয়াল, এরকম কিছু একটা ছিল, তাই না? এবং এখানে কিন্তু স্কোয়ার আছে, এটা কিন্তু ভুলো না কিন্তু তোমরা, কিন্তু অনেকে কিন্তু এই জিনিসটা কিন্তু ভুল করো, ঠিক আছে? তাহলে এইখানে তোমার এখানে আরটা কি দেখো, তোমরা কিন্তু এখানে কিন্তু আরও লিখতে পারো, আবার চাইলে কিন্তু কি লিখতে পারো, আর এইচও লিখতে পারো, ঠিক আছে? আর আর এইচ দুইটাই লেখে, ঠিক আছে? আর এইচ মানে কি বা আর মানে কি, রিডবার্গের কি বলে, ধ্রুবক, ঠিক আছে? তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো তো, তোমার কিন্তু n = 2, তার মানে এটা তোমার কি ইনিশিয়াল, আর এটা কিন্তু ফাইনাল। ইনিশিয়াল আর ফাইনাল কিন্তু ফিক্সড। তাহলে ইনিশিয়াল ফাইনাল যদি ফিক্সড হয়, এই মানটা কিন্তু ফিক্সড। রিডবার্গের ধ্রুবক এটা কিন্তু ফিক্সড। তাহলে আমি কি এখানে একটা কথা কি বলতে পারি যে এখানে কিন্তু 1/λ ইকুয়ালস টু যদি না দিই তাহলে সমানুপাতিক z²। তাহলে তোমাকে বলছে তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্রতম হবে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি মিনিমাম হইতে চায়, অবশ্যই কি জেডের মানটা ম্যাক্সিমাম হইতে হবে। তাহলে আসো অপশনে জেডের কোন মানটা ম্যাক্সিমাম এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। হাইড্রোজেন আছে, ডিউটেরিয়াম আছে, দুজনেই কি হাইড্রোজেনের তোমার এন এর মান কত, এন এর না জেড মানে কিন্তু পারমাণবিক সংখ্যা। হাইড্রোজেনের জেডের মান 1, ডিউটেরিয়াম কি হাইড্রোজেনের একটা আইসোটোপ, তাই না? তাহলে এরও তোমার কি হবে, তোমার পারমাণবিক সংখ্যা কিন্তু একই হবে। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 2, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3। তাহলে আমি দেখতেছি সবচেয়ে বেশি পারমাণবিক সংখ্যা লিথিয়ামের, তাহলে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য অবশ্যই কি লিথিয়াম 2+ তৈরি করবে। আশা করি এই ম্যাথটাও তুমি বুঝতে পারছো। আসো আমরা 11 নম্বর ম্যাথটা একটু খেয়াল করি। দেখো এই ম্যাথটা একটা বড় ম্যাথ, বাট একটু কমন সেন্স কাজে লাগায় এই ম্যাথটাও করা যায়। আমি আগে তোমাকে একটু বড়োভাবে অ্যাপ্রোচটা বুঝাই। আচ্ছা, বলছে কি একটি পৃথিবীর পৃষ্ঠ থেকে m ভরের একটি বস্তু উলম্ব বরাবর উপরের দিকে নিক্ষিপ্ত হলো। আচ্ছা ঠিক আছে, বস্তুটি যদি সর্বোচ্চ rm উচ্চতায় উঠে তবে এর আদিবেগ কত? আচ্ছা, তার আদিবেগ কত? তাহলে এর জন্য আমি তোমাকে একটু চিত্র এঁকে দেখাই। দেখো এই হচ্ছে একটা চিত্র, মনে করো এই হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে? এবং এই পৃথিবীর যে ব্যাসার্ধ আছে, এই যে পৃথিবীর যে ব্যাসার্ধ আছে এটা আমাদের কোশ্চেনে দিয়ে দিছে, এবং কোশ্চেনে কত দিছে, এর ব্যাসার্ধ দিছে পৃথিবীর ব্যাসার্ধের সাথে আর ই, এই দেখো আর ই। তাহলে এখানে আমি আর ই লিখি, ঠিক আছে? এবং পৃথিবীর ভর কত দিয়ে দিছে ভাইয়া, এম ই ভর দিয়ে দিছে। এখন কি করছে বলো তো, তোমার এখানে একটা বস্তু ছিল, এই বস্তুকে তোমার ছুঁড়ে মারছে আদিবেগে, ভিআই আদিবেগে ছুঁড়ে মারছে, এবং এই বস্তুটা সর্বোচ্চ কতটুকু উপরে উঠছে, এই যে দেখো এই বস্তুটা সর্বোচ্চ, আমি যদি একটু এটা তোমার কালার চেঞ্জ করে দিই, এই বস্তুটা সর্বোচ্চ তুমি বলতে পারো rm উচ্চতায় উপরে উঠছে, ঠিক আছে? তাহলে তুমি কিন্তু একটা জিনিস বলতেই পারো যে সর্বোচ্চ উচ্চতায় ওঠার পর তার যে ফাইনাল ভেলোসিটি সেটা কিন্তু 0 হবে, তাই না? তাহলে এই হচ্ছে মোটামুটি সিনারিও। এখন তোমাকে বলছে এই আদিবেগের মানটা কত। তাহলে আসো আমি আদিবেগের মানটা বের করে ফেলি, যে আদিবেগের মানটা কত আসতে পারে। এটা আমি বের করব শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী, ঠিক আছে? শক্তির সংরক্ষণশীলতা নীতি আমাদের কি বলে, যে কোনো জায়গায় মোট শক্তি কি থাকবে, সমান থাকবে। আমি এখানে যে কোনো দুটো জায়গা ধরবো। এই দুটো জায়গা জানো কি জায়গা, একটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে, একটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায়। আমি দেখব এই দুই জায়গার সর্বোচ্চ শক্তি কত, তারপর আমি এই দুই সর্বোচ্চ শক্তিটা বের করে কি করব, সমান করে দিব। সমান করলে ভি আই এর মানটা এসে পড়বে। তাহলে আসো আমরা এই অনুযায়ী কাজটা করি। তাইলে আমার পৃথিবীর পৃষ্ঠে, তাহলে আসো আমি একটু পৃষ্ঠের জন্য সর্বোচ্চ শক্তিটা বের করি। তাহলে সর্বোচ্চ শক্তি ই টোটাল সমান কি হবে, ই টোটাল সমান হচ্ছে গতিশক্তি প্লাস বিভব শক্তি। তাহলে গতিশক্তি কত, হাফ এম ভি ইনিশিয়াল স্কোয়ার প্লাস বিভব শক্তি কি মনে আছে, মাইনাস জি এম
এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, সরি আর স্কোয়ার না, শুধু আর, এটা মানে তোমাদের মনে আছে তাই না? তাহলে এটা আমি লিখে ফেললাম, ওকে। তারপর পৃষ্ঠে তো আমি এটা লিখে ফেললাম। তাহলে এখন উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় বলো তো কী হবে? ই টোটাল সমান সমান তোমার এমন হবে যে হাফ এম ভি ফাইনাল স্কোয়ার। ভি ফাইনালের মান কিন্তু 0, তাহলে ভি ফাইনালটা কিন্তু এখানে আসবে না, শুধুমাত্র কি আসবে? শুধুমাত্র আসবে বিভব শক্তি। তাহলে বিভব শক্তিটা কত হবে? জি এম ডিভাইডেড বাই আর প্লাস সর্বোচ্চ উচ্চতা কতটুকু আছে? আর এম এটা হবে। আচ্ছা ভাইয়া, আমরা কিন্তু মহাকর্ষ অভিকর্ষে যতগুলো দূরত্ব আছে সব কিন্তু আমরা কেন্দ্র থেকে হিসাব করি, ঠিক আছে? আমরা কিন্তু কেন্দ্র থেকে হিসাব করি। তাহলে পৃষ্ঠে আমি ই টোটাল পেলাম, উচ্চতায় ই টোটাল পেলাম, এবং আমরা কি জানি যে দুই জায়গার ই টোটাল অবশ্যই সমান হইতে হবে। তাইলে যদি দুই জায়গার ই টোটাল যদি সমান আমি করি তাহলে আমি কি পাই বলো তো? আমি এখানে এরকম একটা লাইন লিখতে পারি না যে এখানে তোমার হাফ এম ভি ইনিশিয়াল স্কোয়ার মাইনাস এখানে জি এম ডিভাইডেড বাই আর ইকুয়ালস টু কি আছে? মাইনাস তোমার জি এম ডিভাইডেড বাই আর প্লাস আর ইন্টু এম। দেখো আমি কিন্তু এখানে কিন্তু ওদের মতো কিন্তু বসাই না যে এম ই এগুলো আর ই এগুলো বসাই নাই, আমি এখনই বসাই দিচ্ছি। দেখো এখানে আমি একটু কাটাকাটি করি ভাইয়া, এখানে কাটাকাটি করি। দেখো এম কাটা তাই না? তাইলে এখান থেকে আমি কি করতে পারি একটু খেয়াল করো তো, তোমার হাফ ভি ইনিশিয়াল স্কোয়ার ইকুয়ালস টু, দেখো আমি এই 8টাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি প্লাস হবে? তাহলে এখানে কি হবে? দেখো জি এম ডিভাইডেড বাই আর মাইনাস জি এম ডিভাইডেড বাই আর প্লাস আর ইন্টু এম, ঠিক আছে? এখন দেখো আমি একবারে ফাইনালটা লিখে ফেলি। আমি যদি ভি আই যদি বের করতে চাই তাহলে তোমার কি হবে? দেখো দুই পাশে কিন্তু জিএম কিন্তু কমন যায়, তাহলে টুটা ওই পাশে গুণ হবে, টুটা ওই পাশে গুণ হলো, জি এমটা কমন নিলাম। আচ্ছা এই এম মানে কি? এম মানে হচ্ছে এম অফ আর্থ, গ্রহের ভর, ঠিক আছে? এবং আমি যদি কমন যদি নেই, জিএম যদি কমন নেই, কমন দিলে কত হবে? 1/r, এবং এই আরটা কি? আরটা হচ্ছে আর ইন্টু ই মাইনাস 1/r ই প্লাস আর এম, এবং এটা হোল রুট যাবে, আশা করি তুমি এই ম্যাথটা বুঝতে পারছো। তাহলে আসো তো, এটা কি কোনো অ্যান্সারে আছে? হ্যাঁ, এটা অ্যান্সারে আছে, এটা হচ্ছে সেই অ্যান্সার। তাহলে দেখো এটা কিন্তু মোটামুটি একটু বড় কিন্তু, ঠিক আছে? এই অ্যাপ্রোচটা তুমি যদি লাইন স্কিপ করতে না পারো তাহলে কিন্তু অনেক বেশি সময় লেগে যাবে, বাট এটাই কি জানো আমি কমন সেন্স দিয়ে করতে পারি। আসো আমি একটু কমন সেন্স ইউজ করার চেষ্টা করি। দেখো আমি তোমাকে একটু বুঝাই ব্যাপারটা। হ্যাঁ, তুমি প্রথমেই যদি 4 নম্বর অপশনের দিকে তাকাও, এটা কিন্তু অটো বাদ হয়ে যাবে। কেন বাদ হবে জানো? খেয়াল করো তো, নিচে কিন্তু এই মানটা বড়, এই মানটা কিন্তু ছোট। তাহলে চিন্তা করো ওভারঅল এইটা কিন্তু ছোট মান, এটা কিন্তু বড় মান। ছোট থেকে বড় মান তুমি যদি বাদ দাও তোমার কি হবে? এখানে কিন্তু মাইনাস চলে আসবে, আর রুটে মাইনাস চলে আসলে ওটা কি অবাস্তব, তাই না? তাহলে এইখানে তো এই বেগটা হওয়ার পসিবিলিটি নেই। তারপর আরেকটা কমন সেন্সের কথা চিন্তা করো ভাইয়া, তুমি যদি আর এম সমান সমান 0 বসাও, তার মানে কি তুমি কোনো উচ্চতায় অতিক্রম করো নাই, তার মানে তুমি কোথায় আছো বলো তো? তুমি আছো পৃষ্ঠে। আচ্ছা ভাইয়া, যখন একটা বস্তু পৃষ্ঠে আছে, এখন আমি ছুঁড়ে মারিই নাই, তাহলে ও তো কোনো দূরত্ব বা উচ্চতা অতিক্রম করলোই না। যখন আমি ছুঁড়ে মারি নাই তখন কি ওর ইনিশিয়ালি কোনো বেগ আছে? অর্থাৎ ওর কিন্তু আদি বেগ নাই। এখানে কিন্তু ভি ইনিশিয়াল কিন্তু অবশ্যই কি 0। তার মানে আমি যদি আর এম সমান সমান 0 বসাই, আমার ভিআই সমান সমান কি 0 আসতে হবে। তাহলে আসো আমি উপরের অপশনটা একটু খেয়াল করি, এখানে তুমি আর এম এর মানটা একটু 0 বসাও তো। দেখো 1/re মাইনাস 1/re সমান সমান 0, হোল মানটা কি এসে পড়তেছে? 0 এসে পড়তেছে, দেখছো? তাহলে কমন সেন্স দিয়ে কিন্তু এই অ্যান্সারটা আমি বের করতে পারি। দেখো তো আমি 2 নম্বর অপশনটা একটু চেক করি। দেখো আর এম এর মানটা 0 বসাও, তাহলে 1/re প্লাস 1/re, তার মানে তোমার কি হচ্ছে? 0 হচ্ছে? 0 কিন্তু হচ্ছে না। তারপর 3 নম্বর অপশনে তাকাও, এর মানটা 0 বসাও, দেখো বেগের মানটা কিন্তু 0 হচ্ছে না। তার মানে আমি এই ইনফরমেশন অনুযায়ী এই একটা মানে শুধুমাত্র কি পাচ্ছি? 0 পাচ্ছি। তাই কমন সেন্সও কি বলে? উপরের অ্যান্সারটাই, অর্থাৎ 1 নম্বর অ্যান্সারটাই কি তোমার সঠিক, ঠিক আছে? আসো 12 নম্বরটা আমি একটু সলভ করার চেষ্টা করি। কি বলছে? 1.1 মিটার দৈর্ঘ্য ও 2.0 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি আনুভূমিক রডের
এক প্রান্ত একটি দেয়ালের সাথে সুদৃঢ়ভাবে আটকানো আছে। আচ্ছা ঠিক আছে, রডটির অপর প্রান্তে 31.4 কেজি ভর ঝুলানোতে এর কৌণিক বিকৃতি 0.01 রেডিয়ান হলো। আচ্ছা, রডটির উপাদানে দৃঢ়তার গুণাঙ্ক কত? আচ্ছা, তাহলে উপাদানের দৃঢ়তার গুণাঙ্ক আমার বের করতে বলছে। তাহলে ভাইয়া দৃঢ়তার গুণাঙ্কের সূত্র আমি তোমাকে একটু লিখে দিচ্ছি, খেয়াল করো। দৃঢ়তার গুণাঙ্কের যে সূত্রটা হবে সেটা কিন্তু অনেকটা এমন হবে, এটা ইকুয়ালস টু তোমার এফ ডিভাইডেড বাই এ থিটা, আর আরেকটা সূত্র আছে এ ডিভাইডেড বাই এ ইন্টু ট্যান থিটা। দুটার মধ্যে পোলাপাইন একটা সূক্ষ্ম ভুল করে, আমি সূক্ষ্ম ভুলটা একটু দেখাই দিচ্ছি। যদি তুমি ট্যান থিটা বসাও তাহলে থিটাটা অবশ্যই তোমার ডিগ্রিতে নিতে হবে, বুঝতে পারছো? যদি তুমি এই সূত্রটা ইউজ করো, অর্থাৎ ট্যান থিটা যদি ইউজ করো তাহলে থিটা নিতে হবে ডিগ্রিতে। তুমি যদি ট্যান ছাড়া শুধু থিটা ইউজ করো, এটা তোমার নিতে হবে রেডিয়ানে। আশা করি আমি তোমাকে এটা বুঝাইতে পারছি। তাহলে আসো কি কি আছে আমি একটু লেখার চেষ্টা করি। এটা ইকুয়ালস টু এফ এর মান কত? আসো এফ এর মান কিন্তু দিয়ে দিছে, তাই না? আমি আবার কালারটা চেঞ্জ করি, দেখো 31.4 কেজি, তাহলে 31.4 এটা হচ্ছে ভরের মান ইন্টু অভিকর্ষজ ত্বরণের মান কত? জি এর মান দিয়ে দিছে ইন্টু 10। আচ্ছা ভাইয়া এটা তো হইলো। এখন এখানে এ এর মানটা কত? এ সমান সমান পাই ইন্টু আর স্কোয়ার। পায়ের মান কত? 3.14 ইন্টু ভাইয়া এখানে আর এর মানটা কত একটু খেয়াল করো তো। আর সমান সমান হচ্ছে দেখো ব্যাস দিয়ে দিছে 2 সেন্টিমিটার, ব্যাসার্ধ কত হবে? 1 সেন্টিমিটার। আর 1 সেন্টিমিটারকে তুমি যদি মিটারে নাও তাহলে কত হবে? 1 ইন্টু 10 ইনভার্স 2 মিটার। ওকে, তাহলে আমি যদি এখানে যদি পাই ইন্টু আর স্কোয়ার করি, 1 ইন্টু 10 ইনভার্স 2 কে স্কোয়ার করলে কত হবে? সিম্পলি 10 ইনভার্স 4 হবে। আশা করি এটাও তুমি বুঝতে পারছো। এবং এই থিটার মানটা কত দিচ্ছে? 0.01 রেডিয়ান। তাহলে 0.01কে তুমি কি লিখতে পারো বলো তো? 1 ইন্টু 10 ইনভার্স 2 লিখতে পারো। তাহলে আমি যদি 1 ইন্টু 10 ইনভার্স 2 লিখি তাহলে তোমার কি হবে? আমি যদি 1 ইন্টু 10 ইনভার্স 2 লিখি তাহলে দেখো তো কী হচ্ছে? 3.14 31.4। আচ্ছা, এটা আমি কাটাকাটি করলে কত হবে? এটা কাটাকাটি করলে আসবে 10, তাই না? এই 10 আর কি কিছু আসে? আচ্ছা দেখো 10 হচ্ছে 100, তাহলে এখানে কি আসে? 100, এখানে আসে 10 ইনভার্স 6। তার মানে আমি বলতে পারি উপরে 10 স্কোয়ার 10 ইনভার্স 6, তার মানে 10 টু দি পাওয়ার 8। 10 টু দি পাওয়ার 8, তাহলে 10 টু দি পাওয়ার 8 কত ভাইয়া? প্যাসকেল। তাহলে আমি দেখবো এখানে কোন মানটা 10 টু দি পাওয়ার 8 প্যাসকেলের সাথে মিলে। দেখো আমি কিন্তু ইজিলি বলতে পারি প্রথম অপশন দ্বিতীয় অপশন হবে না, কারণ এখানে 0.25 আছে, এখানে কিন্তু 0.25 আসার কোনো প্রশ্নই আসে না, তাই না? তাহলে খেয়াল করো তো সি নাম্বার অপশনটা কি? 1 মেগা প্যাসকেল। 1 মেগা প্যাসকেল মানে কি? 1 ইন্টু 10 টু দি পাওয়ার 6 প্যাসকেল। তাহলে আমাদের এখানে 10 টু দি পাওয়ার 6 আছে, এখানে আছে 10 টু দি পাওয়ার 6, বাট আমাদের অ্যান্সারে তো আসে 10 টু দি পাওয়ার 8। তার মানে গ কিন্তু হবে না, আমাদের অ্যান্সার হবে ঘ। ঠিক আছে, কীভাবে হয়েছে খেয়াল করো। 0.1 ইন্টু গিগা প্যাসকেল মানে কি? 10 টু দি পাওয়ার 9। তাহলে তুমি যদি দশমিকটাকে এক ঘর বামে নাও তাহলে কি হবে? এখানে সরি, তুমি যদি দশমিককে এই যে দেখো এখানে দশমিকটা আছে না, আমি একটু তোমাদের দেখাই জিনিসটা। এই যে তোমরা যদি দশমিককে যদি এক ঘর ডানে নাও তাহলে পাওয়ারটা 1 কমবে। ঠিক আছে, তাহলে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 8 লিখতে পারো। তাহলে আমাদের কিন্তু এইটাই আসছে। আশা করি তুমি বুঝতে পেরেছো। তারপর 13 নম্বরটা আসো। 13 নম্বরটা আমার কি বলছে দেখো। 13 নম্বর হচ্ছে নিচের কোনটি এ থেকে ই বিন্দু পর্যন্ত একটি দোলকের ববের ত্বরণ সবচেয়ে ভালোভাবে চিত্রায়িত করে? তাহলে দেখো এই ম্যাথটা আমি দেখছি যে মোটামুটি সবাই সরল দোলক বিবেচনা করে করছে, বাট এটা কিন্তু সরল দোলক বিবেচনা যদি করতে পারো কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাছে এটা একটু মিসকনসেপশন লাগে। ঠিক আছে, তো আমি তোমাদের দোলক ধরেই এই ম্যাথটা একটু সলভ করে দিচ্ছি। খেয়াল করো, আমি আগে তোমাদের একটু বিস্তারিত বোঝাচ্ছি, তারপর তোমাদের যা মনে রাখতে বলবো তোমরা ঠিক তা মনে রাখবা। ঠিক আছে, তাহলে খেয়াল করো, আমি এটা একটু আঁকার চেষ্টা করি। এটা আমি একটু আঁকার চেষ্টা করি। দেখো আমি এই একটা আঁকলাম, হ্যাঁ, এবং আমি আঁকলাম হচ্ছে এই একটা, আমি এই দুইটাই আঁকলাম। ঠিক আছে, আমি এই দুইটাই আঁকলাম। হ্যাঁ দেখো, এই যদি হয় থিটা, ভালো মতো একটু খেয়াল করে জিনিসটা। ঠিক আছে, দেখো হ্যাঁ, এই হচ্ছে সেই বিন্দু। এই বিন্দুতে বল কাজ করবে দুইটা, একটা হচ্ছে এমজি, এবং এখানে যে বলটা কাজ করবে এটা হচ্ছে এই বলটা কাজ করবে, এটা তোমার কি টি। ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে খেয়াল করো তো, আমি যদি এটা একটু বর্ধিত করি, হ্যাঁ এগুলো তোমরা জানো, তো আমি একটু বিস্তারিত দেখাচ্ছি। এটা যদি হয় থিটা, তাইলে আমি থিটাকে কিন্তু দুই ভাগে ভাগ করতে পারি। ভাগ করলে জানো কি হবে? এই বরাবর আসবে এমজি কস থিটা, এই বরাবর আসবে এমজি সাইন থিটা। ব্যাপারটা কি বুঝতে পারছো? এখন এখানে খেয়াল করো তো, এটা যেহেতু বৃত্তাকার পথে ঘুরতেছে ভাইয়া, এই দেখো এটা যেহেতু এরকম বৃত্তাকার পথে ঘুরতেছে, তাহলে বৃত্তাকার পথে ঘোরার জন্য আবার অবশ্যই কি লাগবে? কেন্দ্র বরাবর একটা বল লাগবে না, কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বলের যোগানদাতা কি হবে? তাহলে কেন্দ্রমুখী বলের যোগানদাতা হচ্ছে টি এবং এমজি কস থিটা। ঠিক আছে, এই টি এবং এমজি কস থিটা মিলে আমার কি হবে? একটা কেন্দ্রমুখী বল আমাকে দিবে। এই কেন্দ্রমুখী বলের জন্য দিকটা কোন দিকে হবে? এই কেন্দ্রমুখী বলের দিকটা হবে হচ্ছে এই যে ঝুলন বিন্দু বা কেন্দ্র বরাবর।
এই যে এই বরাবর হবে কেন্দ্রমুখী বলের দিকটা, ঠিক আছে। এবং এই কেন্দ্রমুখী বলের মানটা কত হবে, এফসি, এটা হবে হচ্ছে টি মাইনাস এমজি কস থিটা। আশা করি তুমি বুঝতে পারছো। তাহলে এখানে মোটামুটি আমি তোমাকে বলি কয়টা বল আমি মোট পাইছি, সব কিছু ভাঙার পর হ্যান ত্যান করার পর 2টা বল পাইছি। একটা হচ্ছে তোমার স্পর্শক বরাবর, যে ও যেই বৃত্তে অতিক্রম করতেছে সেই বরাবর একটি স্পর্শকীয় বল এমজি সাইন থিটা এবং কেন্দ্র বরাবর এফসি, ঠিক আছে। তাহলে এটা আমি যদি আরেকবার যদি আঁকি তোমার জন্য, দেখো আমি এটাকে আরেকবার একটু আঁকি, এটাকে দেখো, তাহলে এই হইলো এটা এবং এই হইলো এই যে দেখো এইটা। তাহলে এখন কখনো যদি আমি কোশ্চেন করি যে ভাই এখানে কয়টা বল কাজ করতেছে, তুমি চোখ বন্ধ করে বলে দিবা এখানে ভাই 2টা বল কাজ করতেছে। একটা হচ্ছে এই বরাবর বল, এটা হচ্ছে আমাদের এমজি এমজি সাইন থিটা, এবং এই বরাবর একটা বল সেটা তোমার কি এফসি। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এমজি সাইন থিটা, আচ্ছা এটা কিন্তু জানিস বোর্ড ল্যাগ করতেছে এটা, তাহলে এটা হচ্ছে এফসি। তাহলে আমি আশা করি বুঝতে পারছো। তাহলে খেয়াল করো তো, আমাকে বলছে এখানে তোমার ত্বরণ, ত্বরণ বলছে না কোথায়, যে ত্বরণ ভালোভাবে চিত্রায়িত করে, ঠিক আছে। তাহলে ভাইয়া এখানে ত্বরণ বলতে তোমাকে কিন্তু লব্ধি ত্বরণ বুঝেছি, ঠিক আছে। এখানে কিন্তু তোমাকে অবশ্যই লব্ধি ত্বরণ বুঝেছে, এটা কিন্তু ভাই মনে রাখবা। তাহলে খেয়াল করো, একটা বল যদি ওই বরাবর কাজ করে, একটা বল যদি এই বরাবর কাজ করে, দেখো আমি তোমাকে একটু এটা দিয়ে দেখাই, এটা দিয়ে দেখালে মনে একটু ভালো মতো বুঝবা জিনিসটা। দেখো একটা বল যদি এই বরাবর কাজ করে, একটা বল যদি এই বরাবর কাজ করে, তাহলে তার লব্ধি বলটা কোন দিকে কাজ করবে, এই বরাবর কাজ করবে, তাই না। তাহলে আসো তো আমি একটু দেখাই এখানে লব্ধি বলটা কোন বরাবর কাজ করতেছে। লব্ধি বল কিন্তু তোমার এই বরাবর কাজ করতেছে, তাই না। তাইলে লব্ধি বল যদি এই বরাবর কাজ করে, তাহলে লব্ধি ত্বরণ কোন বরাবর কাজ করবে, অবশ্যই এই বরাবরই লব্ধি ত্বরণ কাজ করবে। তাহলে লব্ধি ত্বরণ কিন্তু এই বরাবর কাজ করতেছে। ব্যাপারটা কি বুঝতে পারছো, কোন বরাবর কাজ করতেছে। ঠিক সিমিলারলি আমি জানি কি বলতে পারি, দেখো তো এই বিন্দুতে কি কি বল কাজ করতেছে একটু খেয়াল করো। এই বিন্দুতে কিন্তু যে স্পর্শকীয় বলটা সেটা কিন্তু এমজি সাইন 0 ডিগ্রি। আচ্ছা ভাইয়া এমজি সাইন 0 মানে কত, এমজি সাইন 0 মানে 0, তার মানে এই যে মাঝখানে যে পয়েন্টটা আছে, এই মাঝখানের পয়েন্টে কিন্তু কোনো স্পর্শকীয় বল কাজ করে না। তাহলে মাঝখানের পয়েন্টে শুধুমাত্র কোন বলটা কাজ করবে, শুধুমাত্র কিন্তু কেন্দ্রমুখী বলটা কাজ করবে। তাহলে কেন্দ্রমুখী বলটা যদি শুধু উপরের দিকে থাকে, তাহলে কেন্দ্রমুখী ত্বরণটাও অবশ্যই কি হবে, উপর দিকে কাজ করবে। তার মানে মাঝখানে যে বিন্দুটা আছে সেখানে কেন্দ্রমুখী ত্বরণ উপরের দিকে কাজ করবে। তাহলে আমি কিন্তু কোণার জন্য কোন দিকে কাজ করবে ত্বরণ সেটাও পাইলাম, কেন্দ্রের জন্য ত্বরণ কোন দিকে কাজ করবে সেটাও পেলাম, তাই না। তাহলে আসো আমি এখানে এখন অ্যান্সারটা মিলাই। তাহলে আমাদের এই বেসিক অনুযায়ী কেন্দ্র বরাবর কিন্তু আমাদের যে ত্বরণটা, আমাদের যে মাঝখানের যে সুতাটা আছে, এই সুতায় কিন্তু কেন্দ্র বরাবর অর্থাৎ উপরের দিকে ত্বরণটা কাজ করবে। একটু খেয়াল করো তো, এখানে ত্বরণটা কাজ করতেছে নিচের দিকে, এটা হবে না। এখানে ত্বরণ কাজ করতেছে সাইডের দিকে, এটা হবে না। দেখো এটা কেন হবে না, এখানে তোমার উপরে কোনো কেন্দ্রমুখী ত্বরণ নাই, বাট এই বরাবর তোমার স্পর্শকীয় কি আছে, ত্বরণ আছে। বাট স্পর্শকীয় ত্বরণ তো আমরা দেখলাম এখানে থাকে না, কারণ এমজি সাইন 0 ডিগ্রি, তাই না। তারপর একটু খেয়াল করো তো, দেখো এইখানে কিন্তু তোমার হ্যাঁ ঠিক আছে কেন্দ্র বরাবর ত্বরণ আছে, বাট ভাইয়া একটু কোণার কথা চিন্তা করো তো। দেখো তো কোণায় তোমার কি হয়, কোণায় কিন্তু তোমার এই বরাবর একটা কি থাকে, ত্বরণ থাকে, তাই না। এই যে দেখো আমাদের যে লব্ধি ত্বরণটা কি এই বরাবর হচ্ছে, বাট এখানে তো সবগুলা উপরের দিকে দেখাচ্ছে, তার মানে কি এটাও কিন্তু সঠিক অ্যান্সার না। তার মানে আমাদের সঠিক অ্যান্সার কোনটা, আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে যে দেখো এইটা, দেখো কোণায় এই বরাবর, এদিকে এই বরাবর, এদিকে এই বরাবর, এদিকে এই বরাবর। আমি মনে হয় তোমাদের একটু ভালো মতো বুঝতে পারি না, তাই না। দেখো এইখানে এই যে দেখো এই বরাবর, ওকে এই যে দেখো এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এই বরাবর। আশা করি এটা যে সঠিক উত্তর এটা তুমি বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে আসো আমি এটাকে মার্ক করে দিই বা এটাকে লিখে দিই, এটা হচ্ছে তোমার মেন অ্যান্সার। আশা করি তুমি এটাও বুঝছো, তাই না। তারপর একটু এখানে খেয়াল করো, এখানে তোমার 14 নম্বরটা কি বলছে, একটি বুলেট সোজা উপরে নিক্ষিপ্ত হওয়ার 10 সেকেন্ড পর তার প্রারম্ভিক বিন্দুতে ফিরে আসে। বুলেটের চূড়ান্ত গতি কত, বায়ুর বাধা উপেক্ষা করো। এখানে একটা ইম্পর্টেন্ট একটা তোমার কি বলছে, এখানে ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দিয়ে দিছে, বায়ুর বাধা উপেক্ষা করো। একটা জিনিস মনে রাখবা, যদি আমি বায়ুর বাধা উপেক্ষা করি তাহলে আমার দুইটা জিনিস সমান হয়। এক কি, তোমার আদিবেগ, হ্যাঁ আদিবেগ আমি না বলে, এটা আদিবেগ বলাটা একটু সুন্দর দেখায় না, আমি তোমাকে বলে দিই যে কি মনে রাখবা, তোমার এটাকে কি বলে, নিক্ষেপণ বেগ, অর্থাৎ তুমি যেই বেগে মারছো সেই বেগ এবং পড়ার মুহূর্তে বেগ সমান, পড়ার মুহূর্তে বেগ আমাদের সমান। শুধুমাত্র যদি বায়ুর বাধা উপেক্ষা করো, তাহলে যদি বায়ুর বাধা যদি কনসিডারেশনে যদি আনো, তাহলে কিন্তু তোমার নিক্ষেপণ বেগ এবং পড়ার বেগ কিন্তু সমান হবে না। ওকে ভাইয়া, আরেকটা জিনিস সমান হবে, সেটা তোমার কি, তোমার উপরে উঠতে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে যেই পরিমাণ সময় লাগবে, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়
তার মানে আমি এখানে বলি সর্বোচ্চ উচ্চতার সময় বা উঠার সময় উত্থানকাল বলতে পারো, উত্থানকাল। হ্যাঁ, এবং এটা হচ্ছে নিচে নামার সময় বা পতনকাল বলতে পারো। ঠিক আছে, তাহলে নিচে নামার সময় এটা সেম হবে, নিচে নামার সময় এটা আমাদের কি হবে, এটা আমাদের সেম হবে। ঠিক আছে, তাহলে তোমাকে বলো তো এখানে তোমাকে ইনফরমেশনটা কি দিয়ে দিছে ভাইয়া, একটি বুলেট সোজা উপরে নিক্ষিপ্ত হওয়ার 10 সেকেন্ড পর তার প্রারম্ভিক বিন্দুতে ফিরে আসে। তাহলে ভাইয়া বলো তো তোমার উঠতে সময় লাগছে তাহলে কয় সেকেন্ড, 5 সেকেন্ড, নামতে সময় লাগছে কত সেকেন্ড, 5 সেকেন্ড। আশা করি বুঝতে পারছো। আমি যদি সিনারিওটা একটু দেখানোর চেষ্টা করি এখানে, তাহলে দেখো এইখানে ব্যাপারটা কেমন হবে, যে এই একটা বস্তু ছিল, এটা উপরে উঠছে, এই উপরে উঠতে সময় লাগছে কত সেকেন্ড, 5 সেকেন্ড। এই 5 সেকেন্ড ওঠার পর এখানে কিন্তু ওর বেগটা কিন্তু 0 হয়ে গেছে। মনে করো এখানে বেগের মানটা যদি আমি ইউ ধরি, ইউটা কিন্তু 0 হয়ে গেছে। এবং নামার সময় কত লাগছে, নামার সময় কিন্তু 5 সেকেন্ড লাগছে। তোমাকে বলছে এইখানে যেই নামার মুহূর্তে যে বেগটা, এটা হচ্ছে যদি ভি হয় তাহলে এই বেগের মানটা কত। তাহলে এটা কিন্তু আমি কিন্তু বের করতে পারি কি দিয়ে, দেখো উঠার সিনারিও দিয়েও বের করতে পারি, নামার সিনারিও দিয়েও বের করতে পারি। যেটা দিয়েছে সেটা দিয়ে বের করতে পারো। আমি নামার সিনারিও দিয়ে এই বেগটা বের করি। তাহলে দেখো নামার সিনারিওতে আদি বেগ আছে 0, টি আছে 5 সেকেন্ড, এই বেগের মানটা কত, তাহলে আমরা কি জানি ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি। প্লাস কেন, যেহেতু নামতাছি। যদি উঠা সিনারি দিয়ে করতাম তাহলে ইউ মাইনাস জিটি হইতো, বুঝতে পারছো। তাহলে এখানে আদি বেগের মানটা কত, 0, যেহেতু আমি সর্বোচ্চ উচ্চতা থেকে আমি সিনারিওটা ধরছি। ঠিক আছে, তাহলে 0, তাহলে জি ইন্টু টি, জি এর মান এখানে কত হবে, জি এর মান এখানে হবে, আমি যদি একটু চেঞ্জ করি পেনটা, জি এর মান তোমার হবে হচ্ছে কি বলে 9.8, টি এর মান কত হবে, টি এর মান হবে 5। আশা করি আমি তোমাকে বুঝাইতে পারছি। খেয়াল করো তো, আমি এটা কীভাবে লিখতে পারি না, 9.8, 5কে আমি কিন্তু 10/2 লিখতে পারি ভাইয়া, 10/2 লিখতে পারি। দেখো 2কে 9.8 দিয়ে কাটলে কত হয়, 4.9, এবং এখানে কি 10 আছে না, 10, তাহলে কত হবে 49 মিটার পার সেকেন্ড। আশা করি তুমি এই ম্যাথটাও বুঝতে পারছো। এখানে অ্যান্সারটা হবে 49 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তারপর আসো আমরা আমাদের লাস্ট কোশ্চেনটা একটু টাচ করি। সেটা কি বলছে, বলছে একটি প্রক্রিয়ায় একটি আদর্শ গ্যাসের চাপ দ্বিগুণ করা হয়। এখন কোন প্রক্রিয়ায় চাপটা দ্বিগুণ করা হয় এটা কিন্তু তোমাকে বলে নাই, এটা আমাদের বের করে নিতে হবে। আচ্ছা, যেখানে গ্যাস কর্তৃক ত্যক্ত তাপ, আচ্ছা একটু মনে রাখবা, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক সময় কি করে, তোমার হয়তো প্রিন্টিং মিস্টেক করে, তাহলে প্রিন্টিং মিস্টেক আমারও হইতে পারে। অথবা তোমার বুঝে নিতে হবে এখানে যে ত্যক্তটা আছে, এই ত্যক্ত কিন্তু পরিত্যক্ত তাপ। ঠিক আছে, অর্থাৎ তাপটা বর্জন করে দিচ্ছে। আচ্ছা, ত্যক্ত তাপ এর উপর কৃতকাজের সমান। ঠিক আছে, এর উপর কৃতকাজের সমান, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এর উপর কৃতকাজের সমান। তাহলে এই গ্যাসের আয়তনের কি পরিবর্তন হবে। আচ্ছা, আয়তনের পরিবর্তন বের করার আগে আমাদের এটি একটু জানতে হবে, এখানে যে গ্যাসটা আছে এই গ্যাসটা কোন প্রক্রিয়ায় তোমার চাপটা দ্বিগুণ করতেছে। দেখো এখানে তোমাকে বলছে গ্যাস কর্তৃক পরিত্যক্ত তাপ, অর্থাৎ তাপটা বর্জন করতেছে। এবং আমরা কিন্তু জানি যদি তাপ যদি বর্জন করে তাহলে আমার তাপ শক্তি হয় নেগেটিভ। ঠিক আছে, তাপ শক্তি হয় নেগেটিভ। আমি একটু যদি কালারটা চেঞ্জ করে তোমাদের এটা বুঝাই, তাহলে তাপ শক্তি হবে নেগেটিভ, এবং এই তাপ শক্তি কিন্তু কৃতকাজের সমান। তাহলে কৃতকাজ যদি হয় ডাব্লু, তাহলে কিউ সমান সমান ডাব্লু। বাট কথা হচ্ছে এখানে একটা জিনিস ভালো মতো মনে রাখো, এটা কিন্তু সিস্টেমের উপর কাজ হচ্ছে। তার মানে সিস্টেম, পরিবেশ সিস্টেমের উপর কাজ করতেছে। আর সিস্টেমের উপর যদি কেউ কাজ করে তখন কাজটা হয় নেগেটিভ, আর সিস্টেম দ্বারা যদি কোনো কাজ হয় সেই কাজটা হয় পজিটিভ। এখানে কিন্তু সিস্টেমের উপর কাজ হচ্ছে, তাহলে এখানে কিন্তু কাজের মানটা হবে নেগেটিভ। আশা করি তুমি বুঝতে পারছো। এই কোশ্চেনের প্যাচটা এখানেই ছিল। তাহলে এখান থেকে আমি কি ইকুয়ালস টু কি ডাব্লু বলতে পারি না। তাইলে সম্পূর্ণ তাপ শক্তি যদি সম্পূর্ণ কাজে যদি রূপান্তরিত হয়ে যায় তাহলে আমি কিন্তু বলতেই পারি এখানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত, 0। আর এখানে যদি অভ্যন্তরীণ শক্তি যদি পরিবর্তন না হয় আমরা কিন্তু বলতে পারি এখানে কি তাপমাত্রা ছিল কনস্ট্যান্ট। তাপমাত্রা কি ছিল এটা কিন্তু তোমরা সবাই কিন্তু জানো, তাপমাত্রা কনস্ট্যান্ট। যদি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 0 হয় তাহলে তাপমাত্রা হবে কনস্ট্যান্ট। এবং তাপমাত্রা কনস্ট্যান্ট এটা তোমার কোন প্রক্রিয়া মনে আছে, এটা হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়া। এবং এই সমষ্ণ প্রক্রিয়া অবভিয়াসলি ভাই কার সূত্র মেনে চলে, বয়েলের সূত্র মেনে চলে। তাহলে বয়েল আমাদের কি বলে, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, অর্থাৎ চাপ আয়তনের ব্যস্তানুপাতিক, তাই না। তাইলে তুমি যদি চাপটাকে যদি দ্বিগুণ করে ফেলো, তুমি যদি এখানে গ্যাসের চাপটাকে যদি দ্বিগুণ করে ফেলো তাহলে কমন সেন্স কি বলে ভাইয়া, আয়তন কি হবে, অর্ধেক হয়ে যাবে, তাই না। তাহলে এখানে আয়তন হবে অর্ধেক, আয়তন হবে অর্ধেক। তাহলে আশা করি আমি তোমাকে এই 15টা কোশ্চেন মোটামুটি ভালো মতো বুঝতে পারছি। যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে আমাদের অবশ্যই
জানাতে পারো, আমাদের গ্রুপে জানাতে পারো, আমাদের ইউটিউব চ্যানেলে জানাতে পারো, আমাদের পেজ থেকেও যাবে, এটাও তুমি জানাতে পারো, ঠিক আছে। এবং আমরা কি করব, রিটেন পার্টটা তোমাদের জন্য আলাদা দেব। হ্যাঁ, এখানে যদি রিটেন পার্টটা যদি দিয়ে দিতাম তাহলে ভিডিওটা ভাই অনেক বেশি বড় হয়ে যাইতো, ঠিক আছে। তাহলে আমরা কি করব, একদিনে তোমার সিকিউগুলো দিব, এমসিকিউগুলো দিব, একদিনে আমরা রিটেন পার্টটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে ভাইয়া, তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।